প্রিয় আবৃত্তিপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সহজ আবৃত্তি শিক্ষার আজ দ্বিতীয় আসরে আমি নারায়ণ দত্ত আবার হাজির হয়েছি আবৃত্তি শেখার সম্ভার সাজিয়ে। তো প্রথম আসরে আমি আলোচনা করেছিলাম আবৃত্তি কি বা কাকে বলে। আজ আসো আবৃত্তির ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। কারণ আবৃত্তি শিখতে হলে আবৃত্তির ইতিহাস জানাটা একান্ত প্রয়োজন। আবৃত্তির সূত্রপাত কবে থেকে, আবৃত্তির ইতিহাস কি, কে প্রথম আবৃত্তির প্রচলন করেন, এ সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা খুবই কঠিন। কেননা আজ পর্যন্ত আবৃত্তির কোনো ধারাবাহিক ইতিহাস লেখাই হয়নি। কেবলমাত্র আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পত্রপত্রিকা এবং ব্যক্তি উদ্যোগে লেখা বই খুঁজে খুঁজে কিছুটা হদিশ পাওয়া যায় মাত্র। প্রামাণ্য কোনো পুস্তক অন্তত আমার চোখে পড়েনি। যাই হোক, এমতাবস্থায় এটুকু বলা যায় যে বৈদিক শ্রুতির যুগেই আবৃত্তির জন্ম। বৈদিক সাহিত্য তখনও রচিত হয়নি। রচনার পদ্ধতি ও অর্থাৎ লেখার পদ্ধতিও জানা ছিল না। এক কথায় বর্ণমালা তখনও আবিষ্কৃত হয়নি। তাই মুনি ঋষিরা মুখে মুখে রচনা করতেন এবং মুখে মুখে শুনে শুনেই সেসব সৃষ্টি ধরে রাখা হতো। তাই তো বেদের আরেক নাম শ্রুতি। আর এই শুনে শুনে মনে রেখে গুরু শিষ্য পরম্পরায় শ্রুতিমাধুর্য বৃদ্ধির লক্ষ্যে কণ্ঠস্বর ব্যবহারের কিছু কৃৎকৌশল নির্ধারিত করা হয়েছিল তখন। যেমন উদাত্ত, অনুদাত্ত, স্বরিত এবং কল্পিত, এই 4 প্রকার কণ্ঠস্বরের প্রচলন হলো। এছাড়াও 6 রকমের অলঙ্কার, যেমন উচ্চ, দীপ্ত, মন্দ্র, নীচ, দ্রুত ও বিলম্বিত, এরও সন্ধান পাওয়া যায়। অর্থাৎ এখন যা লেখা ও ছাপার মাধ্যমে প্রকাশ করা হয় বা ধরে রাখা হয়, বৈদিক যুগে তা কণ্ঠস্বরের সাহায্যে করা হতো। তখন থেকেই উচ্চারণ, ভাব, ছন্দ, কণ্ঠ ইত্যাদির পরিমিত ব্যবহারের প্রচলন হয়। অথচ উপরোক্ত বৈশিষ্ট্যগুলি আবৃত্তির বৈশিষ্ট্য হলেও আবৃত্তি নামে কোনো শিল্প মাধ্যম কিন্তু তখনও সৃষ্টি হয়নি। আর্য যুগের 64 কলার অন্যতম 2টি কলার নাম হচ্ছে সংপাঠ্য ও মানসিক কাব্যক্রিয়া। সংপাঠ্য হল বিষয়কে সম্যকভাবে পাঠ করা, আর মাত্রা, পংক্তি, সংযোগ, অসংযোগ, ছন্দ, বিন্যাস ইত্যাদি অনুসরণ করে সর্বসমক্ষে পাঠ করাকেই মানসিক কাব্যক্রিয়া বলে। এই দুটোকেই আজকের আবৃত্তির নামান্তর হিসাবে গণ্য করা হয়। তখনকার দিনের এই স্মৃতিনির্ভর পাঠই ছিল আজকের আবৃত্তির উৎসস্থল। প্রচলিত মত অনুসারে চতুরানন ব্রহ্মাই হলেন বেদের প্রথম আবৃত্তিকার। এভাবেই বৈদিক যুগ থেকে শুরু হয়ে মানুষের চলমান জীবনে সময়ের ধারা বেয়ে পাঁচালি পাঠ, কথকতা, ব্রতকথা, বিয়ের মন্ত্র, পুজোর মন্ত্র ইত্যাদি ইত্যাদি শিল্প রীতি লোকরঞ্জক ধারার ভেতর দিয়ে আমাদের সমাজের সর্বস্তরে গভীরভাবে সম্পৃক্ত। এসবই ছিল আসলে আবৃত্তি। মা ঠাকুমাদের ঘুম পাড়ানি ছড়াও কিন্তু আবৃত্তির পর্যায়েই পড়ে। যাই হোক, এভাবেই বৈদিক যুগ থেকে সমাজ জীবনের অঙ্গ হিসেবে পরোক্ষভাবে আবৃত্তি পথ চলতে চলতে আজকের আধুনিক আবৃত্তির জনপ্রিয় জায়গাটা দখল করে নিয়েছে। আবৃত্তির এই আধুনিকীকরণই হলো
আবৃত্তির বিবর্তন। পাঁচালী পাঠ, কথকতা, ব্রতকথা এগুলি আসলে কিন্তু আবৃত্তিরই আসর। কাব্যপাঠের মজলিস বসত নবাব সিরাজদৌল্লার আমলেও, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাতেও আবৃত্তির গৌরবের সীমা ছিল না। ইংরেজি শিক্ষার শুরু থেকে বঙ্গীয় সমাজ রিসাইটেশন বা আবৃত্তির অনুরাগী হয়ে পড়ে। মাইকেল মধুসূদন লিখেছেন, আবৃত্তির রসাস্বাদন করতে হলে আবৃত্তিকার এবং শ্রোতা দুপক্ষকেই প্রস্তুত হতে হবে। তিনি বলেছেন, রিড রিড অ্যান্ড রিড, পড়ো পড়ো আর পড়ো। বলেছেন, টিচ ইউর ইয়ার দ্য নিউ টিউন, অর্থাৎ কানকে এই নতুন সুর শিক্ষা দাও। সেকালের অভিনেতারা স্বরগ্রাম ও স্বরশুদ্ধির জন্য সংস্কৃত শ্লোক, অমিত্রাক্ষর ও গৈরিশ ছন্দে রচিত অংশ ইত্যাদি উচ্চকণ্ঠে আবৃত্তি করতেন। অপেশাদারদের মধ্যে বাংলার কলেজে কলেজে আবৃত্তি চর্চার রেয়াজ চলে হিন্দু কলেজের আমল থেকে। বিংশ শতাব্দীর সূচনায় প্রতিষ্ঠিত হল ইউনিভার্সিটি ইনস্টিটিউট, যেখানে আন্তঃকলেজ আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয় নিয়মিত। তখন সংস্কৃত, বাংলা ও পার্সি কবিতার আবৃত্তি হতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ আবৃত্তিতে একটা নিজস্ব ধারার প্রবর্তন করেছিলেন। শিশিরবাবুর আমলে আবৃত্তি ছিল নিতান্ত শৌখিন বিলাস। অভিনেতাদের কাছে আবৃত্তি ছিল বাচিক অভিনয়ে সমৃদ্ধ হওয়ার একটা উপায়। শৌখিন শিক্ষিতদের কাছে আবৃত্তি ছিল নিছকই আত্মানন্দ প্রকাশ। আবৃত্তি তখনও সামাজিক দায় গ্রহণ করেনি। আকাশবাণী প্রতিষ্ঠিত হবার পর থেকে আবৃত্তির দিকে পেশাদারি নজর আসে। আবৃত্তি সহজে অনুষ্ঠেয় একটি শিল্প মাধ্যম। আয়োজনের বালাই নেই, দল গড়তে হয় না, স্বল্প সময়ে শ্রোতাকে আবেগমথিত করে তোলা যায়। কবি সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম আবৃত্তি করে শ্রোতার চিত্তে আগুন জ্বালিয়ে দিতে পারতেন। আবৃত্তি ব্রিটিশ ভারতবর্ষে গণচেতনায় জীবনের জোয়ার এনে দিত, প্রাণাবেগ সঞ্চারিত করে দিত। গণতান্ত্রিক লেখক সংস্থা, ভারতীয় গণনাট্য সংঘ, এদের কাছে আবৃত্তি একটি গণসংস্কৃতি মাধ্যম। বক্তৃতার মাঝেও আবৃত্তির সদ্ব্যবহার করে বৈচিত্র্য আমদানি করা সম্ভব, এবং অনেকেই এখনো তা করেও থাকেন। ধারাবাহিক ইতিহাস না পাওয়া গেলেও আমরা এভাবেই আবৃত্তির পথ চলার একটা ইঙ্গিত খুঁজে পাই। এই হলো আবৃত্তির সৃষ্টিলগ্ন থেকে তার বয়ে চলার সংক্ষিপ্ত ইতিবৃত্ত। একজন আবৃত্তি শিক্ষার্থীকে আবৃত্তি শেখার আগে এসব গুরুত্বপূর্ণ ইতিহাস বা তথ্য অতি অবশ্যই জানা প্রয়োজন। তো বন্ধুরা, অনেক বকবক তো করা গেল। এভাবেই প্রতি আসরে এক একটি বিষয় নিয়ে ক্রমান্বয়ে আমি হাজির হব আবৃত্তির ক্লাসে। থাকবে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং তোমরা প্রিয় বন্ধুরা। আজ এখানেই বিদায় নিচ্ছি। লাইক, কমেন্ট ও শেয়ার প্লিজ প্লিজ অবশ্যই করবেন। সবাই ভালো থাকো, ভালো রেখো সবাইকে। করোনাবধ হোক সবার সর্বাঙ্গীন সহযোগিতায়। ধন্যবাদ, নমস্কার।